বিসমিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পরিচ্ছেদ ৩ নিয়ে, বাংলা ভাষার রীতি ও বিভাজন। তো আমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমরা এই কোর্সে সম্পূর্ণ পুরোপুরি বই থেকে কেন পড়াচ্ছি। তার একটাই রিজন, কারণ এই যে এই বইটা আসলে তো আমাদের সকলের হাতে হাতে রয়েছে, এবং তোমাদের সুবিধার্থে আমরা বইয়ের লাইন ধরে ধরে পড়াচ্ছি, যেন তোমরা আসলে একটু রিলেট করতে পারো পড়াগুলোর সাথে। যে তোমাদের বইয়ে যে পড়া আছে, তোমরা ঠিক ক্লাসে যেই পড়াটা দেখতেছো, অর্থাৎ যেভাবে ক্লাস করতেছো, অর্থাৎ সেই বই থেকেই ক্লাস নেওয়া হচ্ছে। আদার্স কোনো পিডিএফ কিংবা কোনো নোটস থেকে নেওয়া হচ্ছে না। তো তোমাদের সুবিধার্থেই আমরা আসলে সম্পূর্ণভাবে একদম বই থেকে লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে এই কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। শুরুতেই বলা হয়েছে যে অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে, অর্থাৎ অধিকাংশ ভাষায় কয়টি রীতি থাকে? দুটি রীতি থাকে। ১ নাম্বার কথ্য ভাষা রীতি এবং ২ নাম্বার লেখ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, অর্থাৎ আমাদের মুখের ভাষা, ঠিক আছে? লেখ্য ভাষা রীতি বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ লেখার ভাষা, আমরা লিখে যে ভাষা প্রকাশ করি। বলা হয়েছে যে বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে, যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। আবার দেখো যে লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু ও কাব্য রীতি। চিন্তার কোনো কারণ নেই, আজকের ক্লাসে এই সকল জিনিসই আমরা খুব সুন্দর করে আলোচনা করে সমাপ্ত করার চেষ্টা করব। ১ নম্বর দেখো যে কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। কোশ্চেন আসতে পারে যে ভাষার মূল রূপ কোনটি? ভাষার মূল রূপ হলো কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষার রীতির রূপ তৈরি হয়। কোশ্চেন আসতে পারে যে কোন ভাষার রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষার রীতি রূপ তৈরি হয়? কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করেই লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। কি বলা হয়েছে দেখো, যে স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। অর্থাৎ আমরা দেখি শহরের ভাষা একরকম, আবার গ্রামে গেলে গ্রামের ভাষা একরকম। এই যে স্থান ভেদে ভাষার যে একটা পরিবর্তন ঘটে, এটা মূলত কিসের পরিবর্তন? এটা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়। খুবই গুরুত্বপূর্ণ যে কিসের পরিবর্তনের ফলে, কোন ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়? অ্যান্সার হলো কি, কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও কিসের জন্ম হয়? উপভাষার জন্ম হয়। এরপরে দেখো যে আঞ্চলিক কথ্য রীতি। কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। আমরা একটু আগে শিখছিলাম যে কথ্য রীতি বলতে কোন রীতিকে বোঝাচ্ছে? কথ্য থেকে মনে রাখবা কথা, অর্থাৎ আমরা এই যে মুখের ভাষা কথা বলতেছি, এটা আসলে কোন রীতি? কথ্য রীতি। বলা হচ্ছে যে কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। অর্থাৎ কোন রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়? কথ্য রীতির। ভেদ বলতে কি বোঝাচ্ছে জানো? এখানে ভেদ বলতে বোঝাচ্ছে পার্থক্য। অর্থাৎ কথ্য রীতির আঞ্চলিক ভেদে, অর্থাৎ অঞ্চল ভেদে যে পার্থক্য, সেই পার্থক্য আসলে সহজেই বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়। যেমন দেখো যে নোয়াখালীর মানুষ যে ভাষায় কথা বলে সেটা কি? নোয়াখালীর ভাষা। চাঁপাইনবাবগঞ্জে যে মানুষ যে ভাষায় কথা বলে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা। কিংবা সুন্দরবন অঞ্চলে মানুষ যে ভাষায় কথা বলে, সেটা কথাকার ভাষা, সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত করা হয়। অনেকবার কোশ্চিনে আসে যে ভাষার এই আঞ্চলিকতাকে কি বলা হয়? ভাষার যে আঞ্চলিকতা, অর্থাৎ অঞ্চল ভেদে ভাষার যে পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে কি? উপভাষা। সেটাকে কি বলা হচ্ছে? উপভাষা। যেমন দেখো যে বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলের ভাষা কি? বাঙালি। আবার বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসাম, বরাক অঞ্চলের ভাষা কি? পূর্বী। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের ভাষা বরেন্দ্রী। আবার দেখো বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের ভাষা কি? কামরূপী। ঠিক আছে? এইখান থেকে কি টাইপ কোশ্চেন আসে, কোশ্চেন প্যাটার্ন ধরার চেষ্টা করো। বলবে যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের ভাষা কোনটা? অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের ভাষাকে কি নামে অভিহিত করা হয়? বরেন্দ্রী ভাষা হিসাবে। ঠিক আছে? আবার দেখো পশ্চিমবঙ্গের উপভাষার নাম কি? রাঢ়ী। ঠিক আছে? আবার দেখো যে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল, এর উপভাষা কি? ঝাড়খণ্ডী। ঠিক আছে? আশা করি কোশ্চেন প্যাটার্ন গুলো ধরতে পারছো।
প্রভৃতি কয়েকটা কিসের নাম? উপভাষার নাম। অর্থাৎ এই যে আমরা একটু আগে পড়লাম পূর্বী, বরেন্দ্রী, রাঢ়ী, ঝাড়খণ্ডী, এগুলো আসলে কিসের নাম? এগুলো আসলে প্রত্যেকটা একটা উপভাষার নাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, মান্য বা প্রমিত কথ্যরীতি। বলা হয়েছে যে মান্য বা প্রমিত কথ্যরীতি হলো শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। আনুষ্ঠানিক কথ্য ভাষা আসলে কি? অর্থাৎ যে ভাষায় মানুষ আসলে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা বলে থাকে। যে শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা আসলে কোনটা? মান্য রীতি বা প্রমিত কথ্যরীতি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বেতার টেলিভিশনের প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। যেখানে আসলে কি টেলিভিশনের প্রচারিত বিভিন্ন বক্তব্য, যেখানে আমরা দেখি নিউজ চ্যানেলগুলোতে আমাদের সামনে কি উপস্থাপন করা হয়, সংবাদ উপস্থাপন করা হয়, এগুলো আসলে কোন রীতিতে? এগুলো হচ্ছে আমাদের কি মান্য বা প্রমিত কথ্যরীতি। অর্থাৎ কি যে শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা, যেটা আসলে সকলেই বুঝতে পারে, সকলেরই বোধগম্য। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। এই রীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি। আচ্ছা, তাহলে বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তিটা আসলে কি? মান্য বা প্রমিত কথ্যরীতি। অর্থাৎ আগে তো কি কথা বলবে, দেন তো সেই কথাটা আসলে কি লেখায় পরিণত করবে। তাহলে মান্য বা প্রমিত কথ্যরীতি হলো কি আমাদের লেখ্য প্রমিত রীতির ভিত্তি। ওকে, তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে মান্য বা প্রমিত কথ্যরীতির কম বেশ কি থাকে, তফাৎ থাকে। এরপর দেখো 2 নম্বর কি বলা হয়েছে, লেখ্য ভাষারীতি। এতক্ষণ আমরা একটু আগে কি শিখছিলাম, যে আমরা কথ্য ভাষারীতি সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করছিলাম। এবার আমরা আলোচনা করব লেখ্য ভাষারীতি নিয়ে। লেখ্য মানে কি বোঝাচ্ছে? লেখা। ঠিক আছে, কথ্য মানে কি কথা, কথা বলা। আচ্ছা, কি বলছে দেখো, যে লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। আমরা এর আগের পরিচ্ছেদগুলোতে কিন্তু এই ক্লাসটা পেয়েছিলাম, অর্থাৎ এই টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, চর্যাপদ মনে পড়ে? আচ্ছা, তোমরা যারা যারা পূর্বের ক্লাসগুলো করোনি, তোমরা একদম পরিচিত 1 থেকে একদম একটানা ক্লাসগুলো করে শেষ করো, তাহলে তোমাদের বেসিক দেখবে একদম স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, কি বলা হয়েছে, যে লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। প্রায় 1000 বছর আগেকার লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। কোশ্চিন চলে আসে অনেকবার যে চর্যাপদ কোন রীতিতে রচিত? চর্যাপদ কাব্য রীতিতে রচিত। চর্যাপদ বাংলা ভাষার কোন রীতিতে রচিত? কাব্য রীতিতে রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় লেখ্য ভাষা রীতি হিসাবে সাধু রীতি প্রভাবশালী হয়ে ওঠে। কোশ্চিন আসবে, কত শতকের সূচনায় লেখ্য ভাষা রীতি হিসাবে সাধু রীতি প্রভাবশালী হয়ে ওঠে? 19 শতকের সূচনায়। আবার দেখো যে 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়। কত শতকের সূচনায়? 20 শতকের সূচনায়। কোশ্চিন আসে যে কত শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে? অ্যান্সার আসবে কি 20 শতকের সূচনায়। এর পরের পেজে দেখো কি বলা হয়েছে, যে 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। এখান থেকে কি টাইপ কোশ্চিন আসতে পারে, যে কত শতকের অর্থাৎ 20 শতকের কোন ভাগে, দ্বিতীয় ভাগে চলিত রীতি প্রায় কি হিসেবে স্বীকৃতি লাভ করে? সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ বর্তমানে বাংলাভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকে প্রাধান্য দিয়ে থাকে। কোশ্চিন আসবে যে বর্তমানে বাংলাভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে কোনটাকে, কোন বাংলাকে, প্রমিত বাংলাকেই প্রাধান্য দিয়ে থাকে। আচ্ছা, এই প্রমিত বাংলা আসলে, এই প্রমিত রীতিটা আসলে কি? অর্থাৎ শিক্ষিত লোকের কথ্য ভাষা, যেটাকে বলা হচ্ছে, আমরা একটু আগে পড়ছিলাম যে সংবাদপত্র, অর্থাৎ সংবাদপত্র বলো কিংবা সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে নিউজ চ্যানেলগুলোতে যেই ভাষায় কথা বলে থাকে, অর্থাৎ সর্বজন বোধ্য, সবাই যে ভাষাটা আসলে বুঝতে পারে, সবাই যে ভাষাটাকে আসলে গ্রহণ করে, সেটাকে আসলে কি বলা হচ্ছে? প্রমিত ভাষা। এবং কি বলা হচ্ছে, যে বাংলা ভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিয়ে থাকে? প্রমিত বাংলাকেই প্রাধান্য দিয়ে থাকে। এরপরে দেখো সাহিত্যিক ভাষারীতি। সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং
অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে একটু আলাদা হয়। কবিতার ভাষায় এই পার্থক্যের পরিমাণ খুব বেশি। হ্যাঁ, বাংলা কাব্যরীতি আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। বাংলা কাব্যরীতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হলো পদ্য কাব্যরীতি আর একটা হলো গদ্য কাব্যরীতি। বলতো গদ্য মানে কি? গল্প। পদ্য মানে কি? কবিতা। দেখো যে পদ্য কাব্যরীতিতে সাধারণ ছন্দ এবং মিল থাকে, অর্থাৎ আমরা যখন কবিতা পড়ি প্রত্যেকটা কবিতায় কি থাকে? ছন্দ কিংবা মিল থাকে, তাই না? আচ্ছা, ফলে তা ভাষার সাধারণ বাক্যকরণ থেকে আলাদা হয়ে থাকে। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। কোন কাব্যরীতি? পদ্য কাব্যরীতি। তাহলে যদি কোশ্চিন আসে যে বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি কোনটি? পদ্য কাব্য রীতি। এরপরে দেখো যে বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। তাহলে যদি কোশ্চিন আসে যে বাংলা সাহিত্যের বহু অমর কাব্য কোন রীতিতে রচিত? পদ্য কাব্য রীতিতে রচিত। এই পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্য রীতির বাক্য সাধারণ বাক্যর চেয়ে আলাদা হয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কোর্সটা শুধুমাত্র তোমাদের সুবিধার্থে সাজানো হয়েছে, যেন তোমরা বই খুলে খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারো। তোমরা এখন পর্যন্ত যারা যারা ক্লাসগুলো কন্টিনিউ করছো, অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগতেছে। এবং তোমরা যারা যারা পূর্বের ক্লাসগুলো করেছো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে স্যার পূর্বের ক্লাসগুলো করেছি। তোমাদের প্রত্যেকটি কমেন্টই আমরা খুব মনোযোগ সহকারে পড়ে থাকি। আচ্ছা, এরপরে আলোচনায় আসো। দেখো, এবারে আলোচনা আমাদের সাধুরীতি, এবং এই যে আমাদের এই পরিচ্ছেদ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন যদি আসে থাকে তাহলে হচ্ছে আমাদের এই সাধুরীতি এবং প্রমিত রীতি থেকে। দেখো, খুব সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বলা হয়েছে যে দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়েছে। কোথায়? লেখ্য বাংলা ভাষায়। তোমাদের একটু আগে বুঝিয়েছি লেখ্য বাংলা ভাষা বলতে কি বোঝাচ্ছে, যে লেখ্য মানে কি? যেটাকে আমরা লিখে প্রকাশ করি, ঠিক আছে? বলা হয়েছে যে 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। আমরা একটু আগে এটা পড়েছিলাম যে কত শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটেছিল? 19 শতকের শুরুর দিকে। তাহলে কি শিখলাম আমরা? দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ এবং জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় কোন রীতির জন্ম হয়েছিল? সাধুরীতির জন্ম হয়েছিল। কি বলা হয়েছে দেখো, যে 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। প্রায় 1.5 শতাব্দী ধরে এই রীতি বাংলা ভাষায়, বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল। প্রায় কত শতাব্দী ধরে? 1.5 শতাব্দী ধরে। আচ্ছা, বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল, অর্থাৎ যখন বাংলা ভাষা লিখে প্রকাশ করা হতো তখন আদর্শ হিসেবে ধরা হতো কোন রীতিকে? এই সাধুরীতিকেই। ওকে, আচ্ছা, দেখো আমরা সাধুরীতির কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। বলা হয়েছে যে সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর। ক্রিয়ারূপ, ঠিক আছে? আমরা পদ পড়ছিলাম না? ঠিক আছে, তো পদের মধ্যে একটা পদের নাম কি? ক্রিয়াপদ। এখানে বলা হয়েছে যে সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর। যেমন দেখো, করা, এটা কোন পদ? ক্রিয়াপদ। কিন্তু দেখো আমরা যখন সাধুরীতিতে লিখি তখন করা কিন্তু লিখি না, আমরা কি লিখি? করিতেছে, করিয়াছে, আবার দেখো করিল, করিলে, করিলাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যখন ঠিক সেম জিনিসটা চলিত রীতিতে বলি কিংবা লিখি তখন আমরা কি বলি? করা। আবার যখন সাধু ভাষায় রূপান্তর করি তখন কি? করিতেছে, করিয়াছে। দেখো তো, করার থেকে এগুলো কি বড় না? অর্থাৎ ক্রিয়ার রূপটা কি দীর্ঘতর হইল না? তাহলে এখান থেকে কোশ্চেন আসে যে কোন রীতিতে ক্রিয়ার রূপ দীর্ঘতর? অ্যান্সার আসবে সাধু রীতিতে ক্রিয়ার রূপ দীর্ঘতর। তাহলে কোন রীতিতে ক্রিয়ার রূপ দীর্ঘতর? সাধু রীতিতে। খ নম্বর দেখো যে সাধু রীতিতে বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। কোন বর্ণ যুক্ত থাকে? হ বর্ণ। যেমন দেখো, তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। আচ্ছা, মনে আছে সর্বনাম পদ শিখেছিলাম? সর্বনাম পদ কাকে বলে? অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে আমরা কি পদ বলবো? সর্বনাম পদ। যেমন দেখো তো, তাহারা হ আছে, ইহাদের হ আছে, যাহা, তাহা, উহা, কেহ, দেখো তো সবগুলোতে হ আছে না? অর্থাৎ সাধু রীতিতে সর্বনাম পদে কোন বর্ণ যুক্ত থাকে? হ বর্ণ যুক্ত থাকে।
আবার দেখো গ নম্বর কি বলেছে যে সাধু রীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। তৎসম শব্দ তো আমরা বুঝি, আমাদের বাংলা যেরকম একটা শব্দ, সংস্কৃত যেরকম একটা শব্দ, ঠিক সেম ভাবে কি তৎসম একটা শব্দ। এবং সাধিত শব্দ, সাধিত শব্দ আসলে কি? দেখো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো শব্দকে, একটা মৌলিক আর একটা সাধিত। হুম, মৌলিক শব্দগুলোকে আমরা কি করতে পারবো না, ভাঙাতে পারবো না, কিন্তু সাধিত শব্দগুলোকে আমরা কি করতে পারবো, ভাঙাতে পারবো। তাহলে যদি কোশ্চিন আসে যে কোন রীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে, অ্যান্সার কি আসবে? সাধু রীতি। ওকে, এরপরে দেখো যে আমাদের সাহিত্যে সাধুরীতির কিছু উদাহরণ দেওয়া রয়েছে এবং দাপ্তরিক কাজে সাধুরীতির কিছু উদাহরণ দেওয়া আছে। তোমরা এগুলো চাইলে একটু দেখে নিতে পারো। তো আমাদের সাধুরীতিতে আসলে সাহিত্য এবং সাধুরীতিতে আসলে দাপ্তরিক কাজ কিভাবে সম্পন্ন হতো সে সম্পর্কে তোমরা একটা আইডিয়া নিয়ে নিতে পারবা। এরপরে পেজে চলে আসি আমরা। দেখো আমরা এখন শিখবো প্রমিত রীতি। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়। কত শতকের সূচনায়? 20 শতকের সূচনায়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। অর্থাৎ এই যে আমাদের প্রমিত রীতি, এই রীতিটাই কি রীতি হিসেবে পরিচিত পায়? চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রাস হয়। হ্রাস হয় মানে কি? কমে আসে কিংবা ছোট হয়ে আসে। তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে যায়। অর্থাৎ একটু আগে শিখলাম যে ক্রিয়ার, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ কি হয়? হ্রাস হয়ে আসে, অর্থাৎ ছোট হয়ে আসে। ঠিক সেম ভাবে কোন শব্দের ব্যবহার অপেক্ষাকৃতভাবে কমে যায়? তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃতভাবে কমে যায়। তাহলে যদি কোশ্চিন আসে যে কোন রীতিতে তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কম? প্রমিত রীতি। ওকে, আচ্ছা। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যা চর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। তোমাদের আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের সংবিধান, এটা কি দাপ্তরিক কাজ, তাই না? বাংলাদেশের সংবিধান কোন ভাষায় রচিত হয়েছে? সাধু ভাষায়। ওকে, 20 শতকের মাঝামাঝি নাগাদ, ভালো করে নোটিস করো, কত শতকের মাঝামাঝি নাগাদ? 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। তাহলে যদি কোশ্চিন আসে যে কত শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে? 20 শতকের মাঝামাঝি। দেখো যে ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি মান্য লেখ্য রীতি হিসেবে পরিণত হয়। মান্য লেখ্য রীতি বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ সকলেই সেটাকে মানতেছে, সকলেই সেটাকে কি করতেছে? গ্রহণ করতেছে। এই চলিত রীতি ক্রমে বাংলার প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়। অর্থাৎ এককালে আমরা যেটাকে চলিত রীতি হিসেবে জানতাম সেটাই বর্তমানে কি নাম হয়েছে? প্রমিত রীতি। প্রমিত রীতি হলো কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি। এটিকে মান রীতিও বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। প্রমিত রীতিকে কি রীতি বলা হয়? মান রীতি নামেও পরিচিত, কিংবা এটিকে মান রীতিও বলা হয়। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যা চর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। তাহলে বর্তমানে আমাদের লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে কোনটা? প্রমিত রীতি। দেখো এবার আমরা শিখব প্রমিত রীতির বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য। প্রথমত, প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ কি হবে? হ্রস্বতর হবে, অর্থাৎ ছোট হয়ে আসবে। ক্রিয়ার ক্ষেত্রে যেমন দেখো করা, করা এর ক্রিয়ার রূপ কি? করছে, করেছে, করলো। কিন্তু ঠিক সেম জিনিসটা দেখো তো, আমরা যখন সাধু রীতির বৈশিষ্ট্য পড়ছিলাম, এখানে কি আছে? করছে, কিন্তু এটা যদি সাধু রীতিতে রূপান্তর করি কি হবে? করিতেছে, করিয়াছে, তাই না? অর্থাৎ বৃহত্তর হচ্ছে না ক্রিয়ার রূপগুলো সাধুতে, কিন্তু প্রমিত অর্থাৎ চলিততে আসে সেটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। ওকে, ঠিক সেম ভাবে সর্বনামের ক্ষেত্রে কি? তারা, এদের, যা, তা ইত্যাদি। কিন্তু যখন আমরা সেটা সাধুতে পড়ছিলাম, সাধুতে কি হয়েছিল? তার জায়গায় হয়েছিল তাহারা, ইহাদের, যাহা, তাহা। কিন্তু যখন আমরা প্রমিত অর্থাৎ চলিত রীতি পড়তেছি তখন সেটা কি হচ্ছে? যা, তা, কেউ, অর্থাৎ ছোট হয়ে আসতেছে না? এটাই বলা হয়েছে যে প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ কি হবে? হ্রস্বতর, অর্থাৎ ছোট হয়ে আসবে।
যেমন দেখো অনুস্বরের ক্ষেত্রে থেকে, হতে, সঙ্গে ইত্যাদি। এরপরে কি বলা হয়েছে খ নম্বরে দেখো, বলছে যে প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ প্রমিত রীতিতে ব্যবহার করা যায়, যেটা আমরা সাধু রীতিতে ব্যবহার করতে পারতাম না। যেমন তৎসম বৎসরও লেখা যায়, আবার তদ্ভব বছরও লেখা যায়। একইভাবে চন্দ্রও লেখা যায়, আবার কি চাঁদও লেখা যায়। অর্থাৎ আলোচ্য বিষয়ের উপর এটা নির্ভরশীল করে। মোস্ট ইম্পর্টেন্ট গ নম্বর দেখো, অনেকবার কোশ্চিন আসে এই জায়গাটা থেকে, যে প্রমিত রীতিতে কথ্য রীতির বহুল শব্দ বর্জনীয়। স্টুডেন্টরা কিন্তু ধরতে পারে না যেখানে কি বোঝাতে চেয়েছে। বলছে যে প্রমিত রীতিতে কথ্য রীতির বহুল শব্দ বর্জনীয়, অর্থাৎ আমরা যখন সেগুলো মুখে বলবো, আমরা বেশ কিছু শব্দ কি আমরা বলতে পারবো না প্রমিত রীতিতে। যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদিগুলো কি বলা যাবে না কিংবা লেখা যাবে না। ওকে, কারণ কি এগুলো পরিবর্তে আমরা কি লিখবো? ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি। আরেকবার রিপিট করতেছি, দেখো গ নম্বর কি বলছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকে বুঝো না কিংবা উল্টাপাল্টা করে ফেলো। বলছে যে প্রমিত রীতিতে কথ্য রীতির বহুল শব্দ বর্জনীয়, অর্থাৎ আমরা কথ্য রীতিতে যে সকল শব্দ বলি প্রমিত রীতিতে অর্থাৎ লিখিত জায়গায়, আচ্ছা যখন আমরা সেটা লিখে প্রকাশ করব তখন আমরা বেশ কিছু শব্দ লিখতে পারবো না। যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি জিনিস, সেগুলো আমরা কি লিখতে পারবো না। এইগুলোর জায়গায় আমরা কি লিখবো? যে ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যখন আমরা লিখে প্রকাশ করতেছি প্রমিত রীতিটা, তখন ধুলো, তুলো, মূলো, পূজা ইত্যাদি লেখা যাবে না। এগুলোর পরিবর্তে কি লিখতে হবে? ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি। এরপর দেখো কি বলছে, যে এখানে আমাদের বেশ কিছু প্রমিত রীতির এক্সাম্পল দেওয়া আছে। অর্থাৎ সাধু রীতির একটা উদাহরণ ছিল, বর্তমানে নিচে কিসের উদাহরণ দেওয়া আছে? আমাদের প্রমিত রীতির উদাহরণ দেওয়া আছে। তোমরা যদি চাও এগুলো একটু রিভিশন দিয়ে ফেলতে পারো, আহামরি কিছু নাই, জাস্ট একটা আইডিয়া নিতে পারবা যে সাধু রীতি থেকে আমরা যখন প্রমিত রীতিতে ট্রান্সফার করতেছি অর্থাৎ রূপান্তর করতেছি, তখন আসলে কিরূপ রূপ পরিবর্তন হয় লেখনের। এরপরে পেজে দেখো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সবার শেষে প্যারাটা। তোমরা অনেকে এটা স্কিপ করে যাও, কিন্তু এখান থেকে আসলে অনেক সময় অনেক প্রকার কোশ্চিন ঘুরে ফিরে চলে আসে। কি বলছে দেখো, যে প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। অর্থাৎ মনে করো তার মা গ্রামে থাকে, গ্রামে তুই মুই বলে কথাবার্তা বলে, তাহলে তার মায়ের কাছে তো সেই ভাষাটাই শিখবে, তাই না? অর্থাৎ তার একটা শিশু তার প্রথম মাতৃভাষা অর্থাৎ প্রথম ভাষা হলো কি তার আঞ্চলিক ভাষা। প্রমিত কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা। আমরা একটু আগে শিখেছি প্রমিত কথ্য বা প্রমিত লেখ্য বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? কি বলছে, যে প্রমিত কথ্য বা লেখ্য প্রমিত হলো তার কাছে দ্বিতীয় ভাষা। এবং শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তক হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। কোশ্চিন চলে আসে যে শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায় কিংবা প্রধান মাধ্যম কি? প্রধান মাধ্যম হলো পাঠ্যপুস্তক। প্রমিত রীতি বলতে কি বোঝাচ্ছে? মানুষ যেটাকে সর্বজনীন, মানুষ যেটাকে বুঝতে পারে, যে কথাটা সকলেই বুঝতে পারে, অর্থাৎ সকলের বোধগম্য একটা রীতি, সেটা হলো কি প্রমিত রীতি। আমরা ইতিপূর্বে খুব সুন্দর করে জিনিসগুলো শিখে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা শুরু থেকে এই পরিচ্ছেদটা আরেকবার রিভিশন দিয়ে ফেলি। দেখো আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে অধিকাংশ ভাষায় অন্তত কয়টা রীতি থাকে? দুইটা। একটা হচ্ছে কথ্য ভাষা রীতি, অর্থাৎ যেটা মানুষ আমরা কথা বলতেছি সেটা, আর এটা হচ্ছে লেখ্য ভাষা রীতি, যেটা আমরা লিখে প্রকাশ করতেছি সেটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি শিখেছিলাম? দেখো দেখি, যে কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি ও আরেকটা কি আঞ্চলিক কথ্য রীতি। মান্য বা প্রমিত কথ্য রীতি আসলে কোনটা? যেটা আসলে সকলেই মেনে চলে যে রীতিটা। এবং প্রমিত কথ্য রীতি বলতে কি বোঝানো হচ্ছে? যেটা আসলে সবাই কি বুঝতে পারে, সর্বজন স্বীকৃত, যেই ভাষায় কথা বললে সবাই সেটা বুঝতে পারে। ও কি বলছে? আঞ্চলিক কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি কি শিখেছিলাম? যে অঞ্চল ভেদে ভাষার যে পরিবর্তন, অর্থাৎ শহরের ভাষা একরকম, গ্রামের ভাষা একরকম, সেটা, তাই না? আচ্ছা, আমরা এরপরে কি শিখেছিলাম? দেখো, যে
কথ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি হলো ভাষার মূল রূপ। তাহলে ভাষার মূল রূপ কোনটি? কথ্য ভাষা রীতি। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষারীতিরই পরিবর্তন ছিল। এবং আমরা আরো শিখেছিলাম যে কথ্য ভাষারীতির পরিবর্তনের ফলেই কিন্তু নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়। নতুন নতুন ভাষা এবং উপভাষা জন্ম হয় কিসের পরিবর্তনের ফলে? কথ্য ভাষারীতির পরিবর্তনের ফলে। আমরা আরো কি শিখেছিলাম? দেখো যে আঞ্চলিক কথ্য রীতি। আমরা শিখেছিলাম যে কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। ভেদ মানে কি বলেছিলাম? পার্থক্য। দেখো যে ভাষারই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত করা হয়ে থাকে। কোশ্চেন আসে বারবার যে ভাষার আঞ্চলিকতা কি নামে আখ্যায়িত করা হয়ে থাকে? উপভাষা। তারপর আমরা বেশ কিছু উপভাষার নাম পড়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে ফেলবে, বারবার এগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, আমরা আরো কি পড়েছিলাম? দেখো যে মান্য বা প্রমিত কথ্য রীতি। মান্য বা প্রমিত কথ্য রীতি হলো শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথা ভাষা এবং এই রীতি বাংলা প্রমিত লেখ্য রীতির কি ভিত্তি। অর্থাৎ মান্য বা প্রমিত কথ্য রীতি হলো কি বাংলা প্রমিত লেখ্য রীতির ভিত্তি। দেখো এরপরে আমরা শিখেছিলাম যে লেখ্য ভাষা রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। তোমাদের মনে আছে বলেছিলাম যে চর্যাপদ কে আবিষ্কার করেছিল? হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেছিল? নেপালের রাজ গ্রন্থাগার থেকে। ওকে। আচ্ছা, আমরা আরো শিখেছিলাম যে 19 শতকের সূচনায় লেখ্য ভাষা রীতি হিসেবে সাধু রীতির প্রভাবশালী হয়ে ওঠে এবং 20 শতকের সূচনায় সাধু রীতি পাশাপাশি কোন রীতি জনপ্রিয় হয়? চলিত রীতি জনপ্রিয় হয়। পরবর্তী পেজে আমরা সাধু রীতির বেশ কিছু বৈশিষ্ট্য দেখেছিলাম, যেমন সাধু রীতিতে ক্রিয়ারূপ কি হয়? দীর্ঘতর হয়। আবার সাধু রীতিতে বহু সর্বনামে কোন বর্ণ যুক্ত থাকে? হ বর্ণ। সাধু রীতিতে তৎসম এবং সাধিত শব্দের কি থাকে? প্রাধান্য থাকে। পরবর্তী পেজে আমরা কি শিখেছিলাম? প্রমিত রীতি বৈশিষ্ট্য, তাই না? প্রমিত রীতির বৈশিষ্ট্য কি ছিল? ক্রিয়ার সর্বনাম এবং অনুসর্গ হ্রস্বতর। আবার খ নম্বর কি শিখেছিলাম? যে প্রমিত রীতিতে শব্দ ব্যবহারে আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল থাকে। অর্থাৎ আমরা চাইলে চন্দ্রও লিখতে পারবো, আবার চাইলে কি চাঁদও লিখতে পারবো। কিন্তু গ নম্বরে আসে আমরা কি শিখেছিলাম? যে প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেগুলো আমরা লিখতে পারবো না। যখন লিখে প্রকাশ করবো তখন আমরা সেগুলো কি লিখতে পারবো না। যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে, এগুলো কি আমরা লিখতে পারবো না। এগুলোর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? যে ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের পরিচ্ছেদ 3-এর আলোচনা। এই পরিচ্ছেদে ক্লাসটা করার পর সাথে সাথে অনুশীলনী সমাধানের ক্লাসটা করে ফেলবা। অনুশীলনী সমাধানের জন্য তোমাদের আলাদাই একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেন তোমরা ওখান থেকে সবগুলো অনুশীলনী সমাধান এক এক করে ফেলতে পারো। তো এই ক্লাসটা শেষ করার পর সেই অনুশীলনী সমাধান ক্লাসটা দেখে ফেলো, আমাদের সেই প্লেলিস্ট ভিজিট করো, এবং যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করছো, প্লিজ ডু কমেন্ট তোমার এসএসসি ব্যাচ কত, অবশ্যই কমেন্ট করে জানো, এবং কোথা থেকে ক্লাসটা উপভোগ করছো অবশ্যই জানাতে ভুলবো না আমাদের। তো যাই হোক, এটা আমাদের প্রথম কোর্স এবং আমরা এটা একটা সার্ভে করতেছি যে স্টুডেন্টদের ফ্রিতে যদি আমরা এরকম সার্ভিস দিই, স্টুডেন্টরা কিরকম রেসপন্স করে। জানি না কতদিন কোর্সটা তোমাদের জন্য ফ্রিতে আপলোড করতে পারবো, সেটা তো আমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের নেক্সট চ্যাপ্টারের নেক্সট ক্লাসে, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রি একাডেমির পাশেই থাকো। আল্লাহ হাফিজ।